নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আর হাতে গোনা মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই উদ্বোধন হচ্ছে আমাদের সকলের প্রতীক্ষার প্রায় 500 বছরের পুরনো প্রতীক্ষার অবসান হবে। এবং সেই প্রতীক্ষার অবসান হয়ে রাম মন্দিরের রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে, অর্থাৎ আমরা ফিরে পাবো আমাদের ঐতিহ্য। কিন্তু তার মধ্যেই একটা প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর সেই প্রশ্নটা আপনার আমার মনে আসা স্বাভাবিক। সেটা হচ্ছে, বিজেপি না থাকলে কি রাম মন্দির হতো? চলুন এই নিয়ে পুরো ইতিহাসের পাতা খুলে তথ্য সন্ধান করে নিয়ে আসা যাক আজকের প্রতিবেদন রুদ্রবার্তায়। শুরুতেই বলি আপনাদের, আগামীকালের অনুষ্ঠানের জন্য আপনারা সবাই নিশ্চয়ই মনে মনে প্রস্তুত। নিশ্চয়ই আপনারা তৈরি হয়ে গেছেন 5টা প্রদীপ নিয়ে, এবং বাড়ি সাজানোর জন্য বা বাড়িকে আলোকময় করার জন্য, দীপাবলি উৎসবের মতো উৎসব করার জন্য নিশ্চয়ই আপনি তৈরি। তাই আপনি এই প্রতিবেদন দেখতে বসেছেন। আর আপনি যদি রাজনীতি করার জন্য লোক হয়ে থাকেন, বা রাজনীতি ভেবে থাকেন, বা রাজনীতি নিয়ে ভাবেন, তাহলেও আপনি প্রস্তুত থাকুন। এই পর্বে আপনি পুরোটা বুঝবেন যে রাম মন্দিরে বিজেপির অবদান আছে কি নেই, এবং বিজেপি না থাকলে রাম মন্দির কি হতো। চলুন শুরু করি। রাম মন্দির আগামীকাল আমরা সেটা দেখতে পাবো, উদ্বোধন হবে, এবং বহু মানুষ সেখানে দেখছে, তাকিয়ে আছে, পৌঁছেও গেছে সেখানে, এবং গোটা বিশ্বের নজর কেন্দ্রীভূত হয়েছে অযোধ্যার দিকে। লাখ টাকার প্রশ্ন একটাই, যে বিজেপি যদি ক্ষমতায় না থাকতো তাহলে কি এই 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হতো? এ প্রসঙ্গে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল যারা নিজেদেরকে সোকল্ড সেকুলার বলে, তারা সবাই একটা কথা বলবে যে এটা রাজনীতির জন্য 22শে জানুয়ারি ডেটটা নিয়েছে বিজেপি, কারণ আরও একবার ক্ষমতায় আসার জন্য। অর্থাৎ প্রকারান্তরে স্বীকার করছে যে রাম মন্দিরের জন্য বিজেপি আবারও ক্ষমতায় আসতে চলেছে। বাদ দিন, আমি আসি, বিজেপি না থাকলে কি রাম মন্দির হতো? বিজেপি বা রাম মন্দির, এই পর্বটাকে একটু সরিয়ে দিন, ইতিহাসের পাতায় একদম শেষের দিকে যান, মানে একদম শুরুতে, যেখান থেকে এই বিতর্কের সূত্রপাত। ভারতবর্ষের বুকে আক্রমণ করা মোগল দস্যু, যারা বারবার ভারতবর্ষের বিভিন্ন মন্দিরকে ভেঙেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাবর। শয়তান দস্যু ভারতবর্ষের বুকে রাম মন্দিরের ওপর যে আস্থা মানুষের ছিল, ভগবান শ্রী রামের ওপর যে আস্থা ছিল, সেই আস্থাতে আঘাত করার জন্য কিন্তু রাম মন্দিরটা ভেঙে দিয়েছিল মীর বাঁকিকে দিয়ে, যেটা আজকে একদম সুপ্রিম কোর্টের আদেশ বলে সবাই স্বীকার করে নিচ্ছে। কাজে আমি যেটা বলছি সেটা মিথ্যে যদি হয়, তাহলে সুপ্রিম কোর্টের আদেশও মিথ্যে এবং সবটাই মিথ্যে। সেদিনে সে শয়তান দুর্ধর্ষ দস্যু, মুঘল দস্যু বা মরু দস্যু, এই বাবর রাম মন্দির ভাঙিয়ে দিয়েছিল, দিয়ে তার উপর একটা গম্বুজ খাড়া করে এমনই একটা জায়গা তৈরি করেছিল যেটা হয়ে গেছিল বিতর্কিত স্থান, যেখানে কেউ নামাজ পড়তে হয়তো যেত না, কিন্তু দখল রেখে দিয়েছিল। বাবরের সেই দখল করা জায়গা, সেটা নিয়ে বিতর্ক শুরু হয়। এবং মনে রাখবেন, আজকে যে লড়াইটা, আজকে যে মন্দিরটা আপনি দেখছেন, সেই লড়াই শুরু হয়েছিল কিন্তু যেদিন ভেঙে দেয় তারপর থেকে। বারবার সেখানে সাধুরা, অর্থাৎ আমাদের ধর্মের যারা মাথা, তারা বারবার লড়াই লড়েছে, এবং সেখানে বহু মানুষ প্রাণ দিয়েছে। লড়াইটা শুধুমাত্র উত্তরপ্রদেশ কেন্দ্রিক ছিল, ধীরে ধীরে সেটা ছড়িয়ে গেছে। সবার লক্ষ্য এক জায়গায় ছিল যে রাম মন্দিরকে উদ্ধার করতে হবে। মোগল পিরিয়ড তবু লড়াই লড়েছে, মোগলের পরে ইংরেজরা এসছে, কিন্তু রাম মন্দির সেই তিমিরেই থেকে গেছে। অর্থাৎ রাম মন্দিরকে নিয়ে কেউ আর ভাবেনি, মানে এই শাসকরা, মানে ইংরেজরা। মোগলরা করেছিল, শাসক ইংরেজরা এলো, তারা কিন্তু ভাবেনি। তারা এই বিতর্কটাকে জিয়ে রেখে দিয়েছিল, এবং জিয়ে রেখে দিয়েছিল যে কোনো কিছু যাতে গন্ডগোল না হয় সেরকম ভাবে, অর্থাৎ ঘিরে দাও। তারপর তো স্বাধীনতা এলো। হে রাম এই শব্দটা বিখ্যাত করে দিল কে? না, মোহনদাস করমচাঁদ গান্ধী, যার জন্য নাকি স্বাধীনতা এসছে বলে কংগ্রেসিরা বিশ্বাস করে। আপনি আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি স্বাধীনতা আন্দোলনে বাঙালি হিন্দুদের রক্ত, বিপ্লবীদের রক্ত ছিল, এবং বিপ্লবীরা না থাকলে স্বাধীনতা আসতো না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধীকে যারা মানেন, সেই মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মৃত্যুর আগের মুহূর্তে, মানে নাথুরাম গডসের গুলিতে মৃত্যু হওয়ার আগের মুহূর্তে নাকি হে রাম বলেছিলেন, কিন্তু তিনিও
জীবদ্দশায় কখনো এই রাম মন্দির উদ্ধারের জন্য একটা কদমও এগোননি, মানে একটা পাও ফেলেননি। তার ভারতবর্ষ, মানে তার পরিকল্পিত ভারতবর্ষে রাম মন্দিরে কোন জায়গায় স্থান ছিল আজ সেটা আমরা জিজ্ঞাসা করতে পারি না, কারণ গান্ধীজি নেই। এরপরে জওহরলাল নেহরু কি চেয়েছিল? উত্তরও চেনা, মানে কখনোই চাইনি। সেদিনও আন্দোলন চলেছে, কিন্তু আন্দোলন আস্তে 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 হারিয়ে গেছে। বারবার হিন্দুরা অর্থাৎ সনাতনীরা রাম মন্দির উদ্ধারের জন্য আন্দোলন করে গেছে, বহু সাধু প্রাণ দিয়েছেন, বহু লোক প্রাণ দিয়েছেন, এভাবে এগোচ্ছিল। কংগ্রেস চাইনি ভারতবর্ষের মধ্যে রাম মন্দির তৈরি হোক। দেশটা টুকরো হলো ধর্মের জন্য, ধর্মের ভিত্তিতে টুকরো হওয়া দেশের মধ্যে আমরা অর্থাৎ হিন্দুরা দেশটা ছেড়ে দিলাম, কিন্তু রাম মন্দিরটাকে উদ্ধার করতে আর পারলাম না। অর্থাৎ এক পক্ষের দাবিতে, মুসলিম পক্ষের দাবিতে আমরা দেশটাকে টুকরো করে তাদের হাতে তুলে দিলাম, পাকিস্তান হলো, কিন্তু তারা একবারও রাম মন্দিরটা আমাদের করে দিল না। লড়াই চলল এবং সেই লড়াই রাজনীতির মধ্যে চলে এলো। রাজনীতির লড়াই ধীরে 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 এমন জায়গায় পৌঁছালো যেখানে দাঁড়িয়ে বারংবার চেষ্টা করা, এগিয়ে যাওয়া, সংগঠিত করা শক্তির কাছে বারবার রাজনীতি হাবি হয়ে গেল, মানে চাপা দিয়ে দিল সবকিছুকে, আন্দোলনকে স্থিমিত করে দিত। বিখ্যাত সে সময় এলো 1990 সাল, কর সেবার সময় উত্তরপ্রদেশে কোন সরকার ছিল মনে আছে আপনাদের? উত্তরপ্রদেশে ছিল আজকে যাকে অখিলেশ যাদব দেখছেন, যিনি এখন বলছেন যে আমি রাম মন্দিরের জন্য এই করে দিয়েছে, রামধুনির জন্য এই ঘাটটা রামধুন হচ্ছে যেটা, সেটা আমাদের দেওয়া। সেই অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব নির্বিচারে কর সেবকদের গুলি করে হত্যা করেছিল এবং সরজু নদী রক্তে লাল হয়ে গেছিল কর সেবকদের রক্তে। এত নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছিল, চিন্তা করতে পারবেন না। মৃতদেহের মধ্যে 7খানা গুলি, মানে মারা গেছে তাও 7টা গুলি দেখে দিয়েছিল। শোনা যায় ওখানে মুনোয়ারা খান বলে একজন ছিলেন, তারও লোকজন নেমেছিল, অর্থাৎ পুলিশের সঙ্গে তারাও সবাই মিলে নির্বিচারে মেরেছিল কর সেবককে। মেরে সরজু নদীতে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়া শুধু নয়, তার সঙ্গে সঙ্গে তার কোমরে দড়ি বেঁধে, মানে তাদের মৃতদেহের কোমরে দড়ি বেঁধে বালির বস্তা করে ফেলে দেওয়া হয়েছিল। আজ এক্স হ্যান্ডেল বা টুইটারে ছেয়ে গেছে এই ভিডিওগুলো। অযোধ্যা রাম মন্দির বা রাম মন্দির লিখুন, বেরিয়ে আসবে সেই সমস্ত ভিডিও, চারিদিকে দেখা যাচ্ছে। একদিন এই ভিডিওগুলো আমরা চাক্ষুষ দেখেছি, মানে এই ভিডিওগুলো তখন আমাদের এলাকার একজন ব্যবসায়ী, তিনি বিজেপিও করতেন, তিনি এই ভিডিওগুলো নিয়ে এসেছিলেন। 1990 সালে কথা বলছি আমি আপনাদের, 1990-91 সাল। তখন এই ভিডিওগুলো কিন্তু আমরা তখন এই ক্যাসেট পাওয়া যেত বড় বড়, সেই ক্যাসেটের মধ্যে করে ভিডিও ক্লাবে বসে আমরা দেখেছি। নৃশংস আক্রমণ, সেই আক্রমণের কি বলবো 10 ভাগও বোধহয় যেসব দেখাচ্ছে, যেগুলো এখন যে ভিডিওগুলো দেখা যায়, যেটা দেখে মানুষ আঁতকে উঠছে, সেটা 10 ভাগও নয়, তার চেয়ে নৃশংসতা হয়েছিল। মাথার খুলি উড়ে যাচ্ছে, গুলি করে দিচ্ছে, নির্বিচারে মারছে, বেধড়ক মারছে। এই সমস্ত হিংসামূলক ব্যাপার আমরা দেখেছি ভিডিও। দেখতাম আর ভাবতাম যে এরা কারা, মারছে কাদের। সেদিন কিন্তু বিজেপি ক্ষমতায় ছিল না। এরপরে ওই জায়গায়, মানে উত্তরপ্রদেশে ক্ষমতায় এলো বিজেপি, এলেন কল্যাণ সিং আসার পরে সেই কাজটা হলো 1992 সালে 6 ডিসেম্বর, যে কাজটার জন্য সবাই আওয়াজ তুলতো, এক ধাক্কা और दो और ধাঁচা তোড় দো। ধাক্কা হলো, ধাঁচা নেমে গেল। আজকে ধাঁচা যদি না নামতো তাহলে আজকে এই রাম মন্দির কি তৈরি হতো? প্রশ্নটা লাখ টাকা। সেদিনে সেই কাজটা করার জন্য যে সরকার ছিল, উত্তরপ্রদেশ সরকার, সেটা আর কেউ নয়, বিজেপির সরকার ছিল, অর্থাৎ কল্যাণ সিংয়ের সরকার। যে সরকার, একটা সরকার আপনারা দেখেছেন বা শুনলেন, সপা সরকার, মানে সমাজবাদী পার্টির সরকার, যেখানে আমাদের মমতা ব্যানার্জি যান অখিলেশ যাদবকে জেতানোর জন্য। সেই সমাজবাদী পার্টি মাথা মুখ্যমন্ত্রী থাকা মুলায়ম সিং যাদব গুলি করে নির্বিচারে করসেবকদের খুন করেছিল, যাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার 2 কোঠারি ভাই, শরৎ কোঠারি, রাম কোঠারি, এই 2 জন আছেন। এই 2 ভাইয়ের মৃত্যু এবং এর সঙ্গে সঙ্গে বহু করসেবকের মৃত্যুতে সরজু নদী লাল করে দেওয়া সেদিনে সেই ক্ষমতায় থাকা সমাজবাদী পার্টি পরিবর্তন হয়ে এলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আসার পরে কল্যাণ সিং কিন্তু একটা গুলিও সেদিন চালাননি। এমনকি তিনি বলেছিলেন আমি গুলি চালাবো না, গুলি চালাননি। সমস্ত দায় ভার নিজের মাথায় নিয়ে পদত্যাগ করে দিয়েছিলেন। সেদিন কংগ্রেস শুধুমাত্র বিজেপি সরকারকে উত্তরপ্রদেশে ফেলতে পারত, তা করেনি। বাকি 3টে রাজ্যে কিন্তু উত্তরপ্রদেশের সঙ্গে সঙ্গে 3টে রাজ্যেও
বিজেপিকে ক্ষমতাচ্যুত করে দিয়েছিল, দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিল। আজ কংগ্রেসিরা তানাশাহি বলে বলে এরা হচ্ছে সেই হিটলারের মতো শাসন করছে। সেদিন তারা তাই করেছিল, ফেলে দিয়েছিল সরকার। মানুষের ভোটে যেতে সরকারকে ফেলে দিয়েছিল এক নিমিষে। উত্তরপ্রদেশে ফেলার, রাষ্ট্রপতি শাসন জারি করা, ঠিক আছে করলো, কিন্তু বাকি সেদিনের উত্তর কেউ চায়নি। বিজেপি ক্ষমতায় ছিল বলে সেদিন কিন্তু পুরোটা হয়েছে। দেখুন, এই বিজেপিকে এই জন্যই বদনাম করা হয়েছে, বিজেপির জন্যই আজকে এত কিছু হয়ে গেছে, এত বড় কিছু 6ই ডিসেম্বর হয়েছে। সত্যি তাই, বিজেপি ছিল তাই হয়েছে। আজ তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই দেখুন এক বাক্যে বলে যে এটা একটা কি বল ধর্মীয় ব্যাপার, সেখানে বিজেপি রাজনৈতিক ফয়দা নিতে যাচ্ছে। মজার ব্যাপার দেখুন, এই দেশে বিভিন্ন সেকুলার নিউজ পেপার, যাদের ব্রেকিং নিউজ সবসময় কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু হলে থাকে, সেই নিউজ পেপারগুলো, সেই মিডিয়ারা এখন দৌড়ে গেছে কোথায়? অযোধ্যায়। কারণ তারা জানে রামই পারবে তাদের উদ্ধার করতে, তাদের টিআরপি বাড়াতে পারবে রাম, তাছাড়া কেউ পারবে না। সবাই বুঝে গেছে এখন রাম ছাড়া কোনো উপায় নেই। তাই অযোধ্যায় রাম মন্দির, এছাড়া কোনো টপিকস নেই। সবচেয়ে ভাইরাল, সবচেয়ে ব্রেকিং নিউজ এখন একটাই চলছে, সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির, বাকি কিচ্ছু নেই। এই বিপুল বা ব্যাপক জনপ্রিয়তার পেছনে কারণ কি? কারণ হচ্ছে সেদিনের বিজেপির ওই সরকার। উত্তরপ্রদেশের সরকার যদি বিজেপি না হতো, তাহলে না কোনোদিন ধাঁচা নামতো, না কোনোদিন এসব হতো। খুব ভালো করে ভাববেন, এরপরে ধাঁচা তো নেমে গেছিল 1992 সালে, তারপরে তো কংগ্রেসের সরকার ছিল। একবারও করেছে রাম মন্দিরের জন্য কিছু? উল্টে রাম মন্দির করা তো দূরের কথা, উল্টে রাম সেতু ভেঙে দেওয়ার চিন্তায় ছিল। রামকে কাল্পনিক, মানে পৌরাণিক গল্প, কাল্পনিক এইসব বলেছিল সোনিয়া গান্ধী এবং তার কংগ্রেসের সমস্ত লোকেরা। তখনও যারা আন্দোলন করেছিল তারা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং অবশ্যই বিজেপি। সেদিনের সেই আওয়াজ তোলা যার জন্য পিছিয়ে গিয়েছিল, নয়তো আজকে রাম মন্দিরের জন্য কংগ্রেস অনেক কথা বলছে, কিন্তু সেদিন রাম সেতুও ভেঙে দিত এরা। সেদিনও ছিল বিজেপি যারা রাস্তায় ছিল। আপনি 1990 থেকে 1992 যাই দেখুন, দেখবেন লালকৃষ্ণ আদবানির অবদান কখনো ভুলতে পারবেন না। লালকৃষ্ণ আদবানি কে? উত্তর বিজেপি। বিজেপি সেদিন চেয়েছিল, বিজেপি সেদিন রাস্তায় নেমেছিল। লালকৃষ্ণ আদবানির রথ গোটা ভারত পরিক্রমা করেছিল। আটকে দিয়েছিল বিহারে লালু প্রসাদ যাদব, গুলি চালিয়েছিল মুলায়ম সিং যাদব। এগুলো মনে রাখবেন আপনারা, এরা ক্ষতি করেছিল। এই দেশের, এই রাজ্যে, পশ্চিমবঙ্গেতে অনেকেই তার বিরোধিতা করেছে, অনেকেই বিরোধিতা করেছে, অনেকেই। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরামে আপত্তি আছে। কংগ্রেস রামের ওপর ভরসা রাখে না, কারণ রামকে তারা কল্পনা মনে করে। সিপিএম রাম মন্দিরকে মানে না, বলে হসপিটাল হলে ভালো, বলে এখানে যদি খাওয়ার জায়গা হবে কিনা, এইসব প্রশ্ন করে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কথা আপনি ভাবুন। একদিন ছিল যেদিন শিবসেনার বালাসাহেব ঠাকরে, তিনি এই ব্যাপারে সামনে ছিলেন, পুরোধা ছিলেন। আজ তার ছেলে উদ্ধব ঠাকরে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে নিজেকে হিন্দুদের থেকে অচ্ছুত করে ফেলেছে। বিজেপি ক্ষমতায় আসার পরে, বিজেপি যখনই ক্ষমতায় এসেছে তখনই কিন্তু করার চেষ্টা করেছে। অটল বিহারী বাজপেয়ী সেই সমস্ত কথা, কন কন মে রাম হ্যাঁ, রাম মন্দির ওহি বানায়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে, যেটাকে ব্যঙ্গ করে এই কংগ্রেস তাছাড়া আর সব দল যারা বলতো হ্যাঁ রাম মন্দির তো বানায়েঙ্গে লেকিন তারিখ নেই বাতায়েঙ্গে। বহু কমেডি হয়েছে এসব নিয়ে, তারিখ আগামীকাল। কিন্তু সব সম্ভব হয়েছে বিজেপি ছিল বলে। ভাবুন আপনি, বিজেপি ক্ষমতায় নেই, বিজেপি ক্ষমতায় না থাকলে কি হতো? তাহলে এই গোটা ব্যাপারটা বা গোটা ম্যাটারটাই কিন্তু ধামাচাপা পড়ে যেত, আবারও সে ফাইলের নিচে হারিয়ে যেত। আদালতে একটার পর একটা সাক্ষী আস্তে আস্তে সরে যেত। কায়দা করে করে সমস্ত কিছুকে পিছানো হতো, যেভাবে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ চলতো, এবং ধীরে ধীরে মানুষের মন থেকে রাম মন্দির আন্দোলনটাকে, রাম মন্দিরটাকে মুছে দেওয়ার চেষ্টা করত। বিজেপি না থাকলে ধাঁচা ভাঙতো না, এটাই ঘটনা। তাহলে এই ভব্য রাম মন্দির তৈরি হতো না। যে বলিদান, যে আত্মবলিদানগুলো করসেবকরা দিয়েছে, সেগুলো ব্যর্থ হয়ে যেত যদি বিজেপি না থাকতো। আজ বিজেপি ছিল, আছে, তাই রাম মন্দির আছে। খুব ভালো করে ভাববেন, রাম মন্দিরে যখন আন্দোলন চলেছে, যখন বাবরি ধাঁচা বা বাবরি ওই কি বলবো বিতর্কিত স্থান যখন ভেঙে গেছে, তারপরে একটা কথা স্লোগান উঠতো। যারা সেসবের মানুষ তারা সবাই জানেন, আজকে অনেকে জেনে গেছেন। কথাটা ছিল, আওয়াজটা ছিল একটাই, অযোধ্যা তো সির্ফ ঝাঁকি হ্যায়, মথুরা কাশি বাকি হ্যায়। হ্যাঁ মথুরা,
ভারতবর্ষ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে একটা প্রধানমন্ত্রী, একটা মন্ত্রী কোনোদিন মথুরায় যায়নি। মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি যেখানে, সেখানেই যায়নি, কারণ বিতর্কিত জায়গা। ওটাকে আওরঙ্গজেব ভেঙে দিয়েছিল, দিয়ে একটা মসজিদ তৈরি করেছিল, ঈদগাহ তৈরি করে দিয়েছিল। ভাববেন, সেখানে কেউ যায়নি আজ পর্যন্ত, শুধু গেছেন নরেন্দ্র মোদী। মোদীজি গেছেন, আর মোদীজি গেছেন বলেই গোটা ভারতবর্ষের লোক তাকিয়ে আছে মথুরা এবার আমরা পাবো ফিরে। কাশী জ্ঞানব্যাপী মন্দির, আজ পর্যন্ত কেউ মুখ খুলেছে? খোলেনি, উল্টো দিকে মুখ খুলেছে যে ওটা তো মসজিদই ছিল। যেন এই দেশে আগে রাম জন্মায়নি, আগে শিব ঠাকুর বা আগে সনাতন ধর্ম ছিল না, আগে মোগল এসেছিল, দস্যু বর্বর লুটেরা, এরা আগে চলে এসেছিল। ইতিহাসবিদ যারা আছে, মানে তথাকথিত সেকুলার সাজা ইতিহাসবিদ, তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মহামতি করেছে আকবরকে, আওরঙ্গজেবকে করেছে ভালো লোক, শাহজাহানকে করেছে একদম শিল্পী, বিরাট চিন্তা ভাবনা। তাজমহল সে তৈরি করেছে, যার হারেমের একের পর এক বউ ছিল, বিবি ছিল, হারেমের বাঁদি আর হারেমের বিবি, এই নিয়ে থাকা শাহজাহান, সে নাকি প্রেমে পাগল হয়ে গিয়ে তাজমহল তৈরি করলো। এই ঢপের চপও আমরা খেয়ে নিয়েছি। সব বেরোবে আস্তে আস্তে, এ তো শুধু ঝাঁকি হ্যাঁ, আবি খোলনা বাকি হ্যাঁ। এই সব কিছু হয়েছে, সম্ভব হয়েছে কারণ কংগ্রেস ছিল ক্ষমতায়। ভারতবর্ষের ইতিহাস তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, বিপ্লবের ইতিহাস, সেটাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয় দেশে নাকি সবচেয়ে বড় যে বিপ্লব করে মানে স্বাধীনতা এনেছে কে? চরকা চালিয়ে স্বাধীনতা এনেছে মোহনদাস করমচাঁদ গান্ধী। আর আমাদের বাড়ির বিপ্লবীরা, বাড়ির ছেলেরা যারা প্রাণ দিল, তারা কিছুই করেনি। এই সব ইতিহাস করেছে কংগ্রেসীরা, আর সঙ্গে সাথ দিয়েছে সিপিএম, যারা একদিন বলতো ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী তখন হয়নি। এই তো ছিল, তোজর কুকুর বলেছে এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এদের মানসিকতা এইখানে। ফিরে আসি রাম মন্দির প্রসঙ্গ। আজ ভাবুন, যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় না থাকতো, মানে মোদীজি যদি না থাকতেন বা বিজেপি যদি ক্ষমতায় না থাকতো, তাহলে আমি আবারও বলছি, রাম মন্দির তো দূরের কথা, রাম সেতুই ভেঙে দেওয়ার জায়গা ছিল কংগ্রেসীরা। হয় আপনি বিজেপির পক্ষে, নয়তো কংগ্রেসীদের পক্ষে। এই দুটো পক্ষ ছাড়া তার পক্ষ নেই। কংগ্রেসী পক্ষ মানে তৃণমূল, সিপিএম, পার্ট 1 পার্ট 2 সবাই মোটামুটি এক। উদয়নিধি স্টালিন যে ধর্মকেই শেষ করে দেওয়ার কথা বলে। তাই এই সমস্ত ভিড়ের মধ্যে বিজেপি একমাত্র পার্টি, যে পার্টিটা ছিল, যে পার্টিটা আছে, তাই রাম মন্দির তৈরি হয়েছিল, রাম মন্দির তৈরি হয়েছে, রাম মন্দির থাকবে, নচেত মুশকিল আছে। তাই যতদিন রাম মন্দির থাকবে ততদিন মানুষের ভাবা উচিত বা বোঝা উচিত বা জানা উচিত যে বিজেপি আছে, বিজেপি ছিল, তাই রাম মন্দির হয়েছে, নয়তো হতো না। আর এটাই সত্যি। এরপর যদি মনে আমি ভুল বলছি, আপনি কমেন্টস করে জানান। একটা কথা এক্ষুনি কেউ না কেউ বলবেন, আপনি বিজেপি দালাল। ঠিক তাই, আমি বিজেপি দালাল, আমি দালাল বিজেপির। কারণ বিজেপি রাম মন্দির করছে, বিজেপি সনাতন ধর্মের জন্য বলছে। সিপিএম যদি আজকে রাম মন্দির নিয়ে বলে, রাম মন্দিরের জন্য করে, বা মথুরা কাশীর দাবি তোলে, আমি সিপিএমের দালাল হতে রাজি আছি। আমি কংগ্রেসের দালাল হতে রাজি আছি যদি কংগ্রেস বলে এবার আমরা দাবি তুলছি একটাই, মথুরা খালি করো, চলো মথুরা, মথুরা আমাদের হিন্দুদের। যদি দাবি তোলে কংগ্রেস, আমি কংগ্রেসের দালাল হতে রাজি। তৃণমূল যদি বলে ছাড়ুন ভারতবর্ষের অন্যান্য প্রান্ত, পশ্চিমবঙ্গে এরকম অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে যদি খুলতে চায়, মানে আবার যদি মন্দির ফিরে পেতে চাই আমরা, তৃণমূল যদি দাবি তোলে, আমি তৃণমূলের দালাল হতে রাজি আছি। কিন্তু আসল সত্যি হচ্ছে এরা কেউ করবে না। তাই আমাকে বিজেপি দালাল বলুন, যাই বলুন, বিজেপি যতদিন ধর্মের জন্য লড়বে ততদিন আমি বিজেপি দালাল থাকবো। যতদিন বিজেপি দেশের জন্য, ধর্মের জন্য লড়াই লড়বে, ততদিন আমি বিজেপির দালালি করব। কারণ বিজেপি ছিল তাই ধাঁচা নেমেছে, বিজেপি আছে তাই রাম মন্দির তৈরি হচ্ছে, বিজেপি আছে, বিজেপি থাকবে, তাই মথুরা কাশী আমরা ফিরে পাবো, নইলে পাবো না। যদি মনে হয় প্রতিবেদনে ঠিক বলেছি, ভিডিওটাকে শেয়ার করবেন, লোককে জানাবেন, সবাইকে বোঝাবেন, হ্যাঁ বিজেপি ছিল তাই রাম মন্দির হয়েছে, বিজেপি না থাকলে রাম মন্দির হতো না। সত্যিটা বলবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ সবাই আছে, কিন্তু সবার উপরে থাকে রাজনৈতিক ক্ষমতা। যে রাজনৈতিক ক্ষমতা না থাকলে সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব যেভাবে কর্ষকদের মেরেছে, ঠিক একইভাবে মেরে দিত, রাম মন্দির হতে দিত না। এই সত্যিটা সবাইকে বোঝান। সত্যিটা বলার দায়িত্ব আমার ছিল, ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর মানুষকে জাগানোর দায়িত্ব আমিও নিয়েছি, আপনিও নিন। এটাই ছিল রুদ্রবার্তা, এখনকার রুদ্রবার্তা।
এরপরে যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।